ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন এবং পরবর্তীতে আপনারা যারা রেকর্ডেড ক্লাসটি দেখবেন, আজকে যারা ক্লাসে উপস্থিত হতে পারেননি, আপনাদের সবাইকে জানিয়ে রাখছি আমরা ইউনিট 11 থেকে আমাদের যে লিটারেচারের ক্লাসটি রয়েছে আমরা সেই ইউনিটটা নিয়ে কাজ করছি। আজকে আমরা তৃতীয় যে লেসনটি রয়েছে আপনাদের, সেই তৃতীয় লেসনটি নিয়ে কাজ করব। আপনারা শুনতে পাচ্ছেন যারা আমাদের সাথে রয়েছেন? হ্যাঁ স্যার। ওকে, ওকে, গুড, ভেরি গুড। চলেন, আমাদের লেসন 2 তে আছে টু মাদার্স রিমেম্বার্ড। মূলত বলতে চেয়েছেন যে মনে পড়ে দুই মাকে। এখানে দুইটা মাকে রূপায়িত করা হয়েছে সুন্দর একটি এই কবিতাটার মধ্য দিয়ে। আমরা যদি রাইটারটার নাম জেনে নিই, এই যে রাইটারের নাম হচ্ছে জন স্নো ডানকানসন। ঠিক আছে, জন স্নো ডানকানসন। মনে থাকবে নামটা, উচ্চারণটা বলেন তো একবার, একজন কে বলতে পারবেন? তাসিন বলেন। রাফা শোনা যাচ্ছে? জনসন ডুনকানসন। আচ্ছা, ঠিক আছে। চলেন আমরা কবিতাটা জেনে নিই, তারপরে আমরা বিস্তারিত ভাবে আলোচনা করছি। টু মাদার্স আই রিমেম্বার্ড, মনে পড়ে দুই মাকে। প্রথমে বলছে আই হ্যাড টু মাদার্স, আমার ছিল দুজন মা। টু মাদার্স আই ক্লাইম, দুজন মাকে আমি দাবি করি। আসলে একটু শুনতে কেমন লাগছে না, যে দুজন মা কিভাবে হয় একটা মানুষের, তাই না? আপনাদের কাছে একটু অবাক লাগছে? হ্যাঁ স্যার। চলেন আমরা সুন্দর করে শিখবো। খুবই সুন্দর একটা ইয়ে আছে, ফিলোসফি আছে এই জায়গাটাতে। তাহলে প্রথম লাইনটা আবার ক্লিয়ার হয়েছে যে আমার ছিল দুজন মা, দুজন মাকে আমি দাবি করি। মূলত কবি বলছেন তার জীবনে দুই ধরনের মা ছিলেন। একজন তার জীবনের প্রথম ভাগের মা, এবং অন্যজন তার মায়ের শেষ বয়সের রূপান্তরিত রূপ। দেখেন সুন্দর করে আমরা প্রথম লাইনে কিন্তু বিস্তারিত আলোচনা করলাম, মানে মা একজনই, ঠিক আছে, দুইজন কিন্তু না। তাহলে এটা হচ্ছে প্রথম দিকের মা, তার শৈশবের মা। তা পরবর্তীতে মা কি হয়েছে, বয়স্ক হয়ে গিয়েছে, তাই না? তাহলে তার মায়ের শেষ বয়সের রূপান্তরিত রূপটাকে দ্বিতীয় মা হিসেবে ধরা হচ্ছে। এরপর আসেন টু ডিফারেন্ট পিপল, দুজন ভিন্ন মানুষ, ইয়েট কিন্তু, উইথ দ্য সেম নেম, তাদের নাম একই। দুজন ভিন্ন মানুষ কিন্তু তারা একই নামে পরিচিত। মূল বিষয়টি এখানে যেটা কবি প্রকাশ করতে যাচ্ছেন যে মায়ের স্মৃতি, মায়ের যে স্মৃতি আছে, তার স্মৃতি ধ্বংসের কারণে তিনি বদলে গিয়েছেন, যেন এক নতুন মানুষ হয়েছেন। তাহলে বলছেন যে মূলত দুটি ভিন্ন মানুষ কিন্তু একই নামে পরিচিত। এটা কিন্তু একটু আমাদের কাছে খটকা লাগার মতো বিষয়। যে বিষয়টি বলছে যে মায়ের কারণে তিনি বদলে গিয়েছেন, স্মৃতি ধ্বংসের কারণে। দ্যাট মিনস তার স্মৃতি একটু বিচ্যুতি ঘটেছেন। তার মানে আমরা যখন শৈশবে ছিলাম আমার মা যেমন ছিল, আমি এখন বড় হয়েছে, আমার মা বৃদ্ধ হয়ে গেছে, তা ওনার স্মৃতিগুলো কি একই থাকবে, বা ওনার চিন্তাগুলো কি একটু পরিবর্তন হবে না বয়সের ভারে? ঠিক এই জিনিসটাই প্রকাশ করার চেষ্টা করছেন, যে কিন্তু দুজনকারই নাম একই রয়ে গেছে। টু সেপারেট উইমেন, দুজন আলাদা পৃথক নারী। ডাইভার্স বাই ডিজাইন, এখানে ডিজাইন বলতে বোঝানো হচ্ছে যে গায়ের গড়ন বা গঠন, গঠনটা হচ্ছে তাদের আলাদা। বাট আই লাভড দ্যাম বোথ, বাট আই লাভড দ্যাম বোথ বিকজ দে ওয়ার মাই। তারপরে বলছে তবুও আমি দুজনকেই ভালোবেসেছি কারণ তারা আমার ছিলেন, মানে মাইন, দে আর মাইন। মাইন্ড হচ্ছে একটা প্রসেসিং, ঠিক আছে, মানে আমার বোঝাতে আমরা ব্যবহার করি যে দেখছে টু সেপারেট উইমেন, দুজন আলাদা নারী, যেটা বলছিলাম শুনতে পাচ্ছেন? টু হ্যাঁ স্যার। সেপারেট উইমেন, দুজন আলাদা, ডাইভার্স বাই ডিজাইন, গঠনের দিক দিয়েও আলাদা। বাট আই লাভ দ্যাম বোথ, আমি দুজনকে ভালোবাসতাম বিকজ কারণ দে আর মাইন, তারা আমার ছিলেন। কবি এখানে জানাচ্ছেন যে পরিবর্তিত মায়ের মাঝেও তিনি সেই ভালোবাসা খুঁজে পেয়েছেন, কারণ দুজনেই তার মা ছিলেন। তারপরে আসেন দ্য ফার্স্ট ওয়াজ দ্য মাদার হু ক্যারিড মি হেয়ার। এই যে এখন শুরু হয়েছে, শৈশবের কথাটা শুরু করেছেন যে প্রথমজন ছিলেন
যিনি আমাকে পৃথিবীতে এনেছেন। দ্যাট মিনস গিভ বার্থ। এই যে দেখেন, গিভ বার্থ, জন্ম দিয়েছেন, অ্যান্ড নার্চার্ড অ্যান্ড লঞ্চড মাই ক্যারিয়ার। এবং যিনি আমাকে কি করেছেন, জন্ম দিয়েছেন, লালন করেছেন এবং জীবনের পথ শুরু করতে সহায়তা করেছেন। দ্যাট মিনস আমার কেরিয়ার বা আমি যেভাবে বড় হয়েছি, আমার সব কিছুকেই উনি দেখাশোনা করেছেন। মূল যে মেসেজটি কবিতার জীবনের শুরুর সেই মায়ের কথা বলেছেন, মানে শৈশবের মা, যিনি জন্মদাত্রী ও পরিপূর্ণ অভিভাবক ছিলেন, একজন একজন যোগ্য অভিভাবক ছিলেন। এই বিষয়টি মূলত বলতে যাচ্ছে, শি ওয়াজ দ্য ওয়ান হুজ ফিচার্স আই বেয়ার। তিনি সেই যার চেহারা বা বৈশিষ্ট্য আমার মধ্যে প্রতিফলিত হয়েছে। আমাদের মধ্যে অনেকেই থাকে না যে আমি আমার মায়ের বৈশিষ্ট্যগুলো পেয়েছি, বিশেষ করে মেয়েরা সবচেয়ে বেশি মানে এই বৈশিষ্ট্যগুলো পেয়ে থাকে, মায়ের বৈশিষ্ট্যগুলো। সেটাই বলছে, শি ওয়াজ দ্য ওয়ান, তিনি সেই জন হুজ ফিচার্স আই বেয়ার, যেটা আমি বহন করি। কমপ্লিট উইথ দ্য ফেসিয়াল এক্সপ্রেশনস আই ওয়্যার। আমার মুখাবয়ব বা মুখের যে আকার আকৃতি, যার অভিব্যক্তিটাই মূলত ফুটে ওঠেন, মনে করেন তার মায়ের বিষয়টি ফুটে ওঠেন। মৌখিক অভিব্যক্তিতে করি ধারণ, দ্যাট মিনস তার মায়ের মতো হয়তো বা গড়নটা রয়েছে। এটা অনেক সময় মিলে যায় মা এবং মেয়ের ক্ষেত্রে, সেটাই বলছেন এখানে। কিন্তু প্রথম মার বিষয়ে আলোচনা করছেন কবি। ঠিক আছে। মূলত মায়ের সঙ্গে কবির শারীরিক ও আবেগীয় সাদৃশ্য আছে। শারীরিক দিক দিয়ে চেহারার মিল হতে পারে, ইত্যাদি ইত্যাদি, এবং আবেগীয় মনের দিক দিয়েও মিল আছে, যা প্রজন্মগত উত্তরাধিকার বোঝায়। এটা হচ্ছে উত্তরাধিকার সূত্রে আমরা এই যেমন সম্পদ পেয়ে থাকি, জমি জমা টাকা পয়সা, ঠিক সেভাবে আমরা কিন্তু এই চেহারাও পেয়ে থাকি। এরপরে আসেন, শি গেভ মি হার লাভ। তিনি ভালোবাসা দিয়েছেন, উইচ ফলোজ মি ইয়েট, যা এখনো আমাকে অনুসরণ করে, বা যেটাকে আমি এখনো ধারণ করি, যেটা আমাকে অনুসরণ করে। অ্যালং উইথ এক্সাম্পলস ইন লাইফ শি সেট, সেই সাথে জীবনের দৃষ্টান্ত যা সে করেছিল স্থাপন। দ্যাট মিনস এখানে যেটা বলছে যে অ্যালং উইথ এক্সাম্পলস ইন লাইফ দ্যাট শি গেট, তিনি যখন মা আমাদের বড় করেন তখন আমাদের মধ্যে একটা আদর্শ সৃষ্টি করে দেন এবং দৃষ্টান্ত স্থাপন করেন। নীতি নৈতিকতা, আদর্শ, এই জিনিসগুলো কিন্তু সচরাচর মায়ের কাছ থেকেই আসে। বুঝতে পেরেছেন এতটুকু? হ্যাঁ স্যার। হ্যাঁ। মূলত ওনার মা, হ্যাঁ আহ, হ্যাঁ, কবি যেটা বলছেন যে ওনার মা কেবল ওনাকে যে ভালোবাসাই দিয়েছেন তা নয়, বরং নীতি শিক্ষা, আদর্শ এবং জীবন পরিচালনার দিক নির্দেশনাও দিয়েছেন, যেটা আমরা পেয়েছিলাম একটা এর আগে গার্ল স্টোরির মধ্যে, তাই না? ওর মা তাকে শিখিয়ে দিচ্ছে মেয়েকে কি করতে হবে, কি করতে হবে, মনে আছে এটা আপনাদের? ঠিক এমনটিও হয়তো এরকম এই কবি ক্ষেত্রে এই ঘটনাটি ঘটেছেন। As I got older, she somehow younger grew. যত আমি বড় হচ্ছি, তিনি যেন ছোট হয়ে যাচ্ছেন বা গেছেন। বুঝতে পেরেছেন? তার মানে কি বলছে, আমরা যতই বড় হই আমার মা আরো বৃদ্ধ হয়ে যায় না, ছোট হয়ে যায়। এইভাবে কিন্তু জিনিসটাকে চিন্তা করতে হবে। আবার এভাবে আমরা বলতে পারি, অ্যাজ আই গট ওল্ডার, আমি বড় হলাম, সেও যুবতী হলো কিছুটা। দ্যাট মিনস আমরা যদি ধরি যে আমার বা আপনার জন্মের সময় আপনার মায়ের এজ ছিল হচ্ছে 20 বা 25, সেক্ষেত্রে আপনার যখন বয়স হলো 15, তখন আপনার মায়ের বয়স 25 থেকে কত 40-তে চলে গেল, আরেকটি মানে একেবারে পূর্ণাঙ্গ ইয়াং হলো। বুঝতে পেরেছেন? কেউ বাড়তেইছে কিন্তু। অ্যান্ড উইথ লাভ অ্যাডজাস্ট মাদার্স অ্যান্ড ডটার্স টু, আর আমরা হাসতাম যেমন মামে হাসে। ঠিক আছে, দুইজনে হাসাহাসি করতো এস ইউজুয়ালি, মা মেয়ে কি গল্প করে বা হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে, সেরকমই। মূলত বয়স বাড়লেও তাদের সম্পর্ক আরো বন্ধুত্বপূর্ণ হয়ে ওঠে। এই জায়গাটাতে বোঝানো হচ্ছে যে যদিও মায়ের বয়স বেড়ে গিয়েছে, আমি বড় হয়েছি, কিন্তু আমাদের সম্পর্কের মধ্যে কোনো
খারাপ কিছু ছিল না বা বন্ধুত্বপূর্ণ ছিল, ফ্রেন্ডলি মাইন্ডেড, যেন তারা সমবয়সী দুইজন বান্ধবীর মতো আমরা ধরতে পারি। অনেক মাই কিন্তু তার সন্তানের বন্ধু হিসাবে কাজ করে। বুঝতে পেরেছেন? এরপরে আসেন, বাট দেন কেম দ্য টাইম দ্যাট হার মাইন্ড ক্লাউডেড সোল। কিন্তু এক সময় এলো যখন তার মন মেঘে ঢেকে গেল। ঠিক আছে, মনটা তার মেঘলা হয়ে গেল। অ্যান্ড আই সেন্সড দ্যাট দ্য মাদার আই নিউ উড সুন গো। আমি বুঝতে পারলাম যাকে আমি চিনি তিনি শীঘ্রই চলে যাবেন। বুঝতে পারছেন? অ্যান্ড আই সেন্সড দ্যাট, আমি অনুভব অনুভব করলাম বা বুঝতে পারলাম যে দ্য মাদার আই নিউ, যাকে আমি চিনি, উড সুন গো, তিনি শীঘ্রই চলে যাবেন। বুঝতে পেরেছেন? এখানে মূলত Yes, কবির, sir. হ্যাঁ, হ্যাঁ, মূলত কবির প্রেক্ষাপট থেকে যদি আমরা আসি, একেবারেই কবির রিয়েল লাইফের থেকে, এখানে আহ, কবির মায়ের একটা রোগ হয়েছিল, ডিমেনশিয়ার এর শিকার হন। ডিমেনশিয়া এক প্রকার রোগ, মানে স্মৃতিভ্রষ্ট হয়ে যাওয়া। ঠিক আছে, যার ফলে তিনি আর আগের সে মানুষ থাকেন না, একটু হলেও পরিবর্তন হয়ে যান। এটা কবির জীবনী থেকে আমরা পেয়ে যাই, বাট এখানে কিন্তু সরাসরি ভাবে লেখা নেই। এরপরে আসলে সো কুইকলি শি চেঞ্জড অ্যান্ড টার্নড ইনটু দ্য আদার। তার পরিবর্তন হলো খুবই দ্রুত। যদি বয়সের ভারে এটা হয়ে যেত আস্তে আস্তে পরিবর্তনটা, তাহলে কিন্তু আস্তে আস্তে হতো। কিন্তু যেহেতু আমরা একটা রোগের কথা বলতে পারি, বা ডিমেনশিয়ার যে শব্দটি আমরা ব্যবহার করছি, আমি এটা পেয়েছিলাম এই জন্য বললাম আর কি। এটার কারণে খুব দ্রুত পরিবর্তনটা হয়েছে, হয়ে উঠলেন অন্য এক রূপ, মানে অন্য একটি মাতে পরিণত হলেন। আই স্ট্রেঞ্জার হু ড্রেসড ইন দ্য ক্লোথ অফ মাই মাদার। মায়ের পোশাকে এক অচেনা মানুষ। পোশাকের দিক দিয়ে সব দিক দিয়ে ঠিক আছেন, কিন্তু আসলে একজন অচেনা মানুষ হয়ে গেছেন। তিনি আগের মতোই দেখতে থাকলেও আচরণ, স্মৃতি এবং মানসিক অবস্থায় তিনি একেবারেই বদলে গিয়েছেন। একটা দুর্ঘটনার সময়ও এরকম হতে পারে একটা মানুষের রিয়েল লাইফে, একটা অ্যাক্সিডেন্টের কারণেও হতে পারে, আর একটা রোগের কারণেও হতে পারে। ঠিক এই বিষয়টি বলছেন যে তিনি মায়ের পোশাকে এক অজানা আগন্তুক মানুষ, স্ট্রেঞ্জার পরিণত হলেন। ও, শি লুকড দ্য সেম। হ্যাঁ, তিনি দেখতে একই আছেন, অ্যাট লিস্ট অ্যাট আর্মস লেন্থ। বাহুর যে দৈর্ঘ্য, দেখলে তিনি একই রকমের ছিলেন। এখানে মূলত কবি বলতে চাচ্ছেন যে তিনি কিন্তু আগের মতোই আছেন, শরীরের গড়নের দিক দিয়ে, সব দিক দিয়ে একই রকম আছেন, কিন্তু উনি মানসিক দিক দিয়ে স্মৃতিভ্রষ্ট হওয়ার কারণে বা আচরণের দিক দিয়ে অনেক বেশি পরিবর্তন হয়েছেন ওনার। বাট নাও শি ওয়াজ দ্য চাইল্ড অ্যান্ড আই ওয়াজ হার স্ট্রেংথ। দারুণ একটি কথা। কিন্তু তিনি এখন ছিলেন শিশুর মতো, আর আমি ছিলাম তার ভরসা। একটা সময় আসবে যখন মা বাবা অসুস্থ হবে বা মা অসুস্থ হবে, তখন কিন্তু দেখবেন আপনার যতটা বুঝ থাকবে বা আপনি যতটা বুঝতে পারবেন, মা কিন্তু ততটা বুঝতে পারবে না। তাহলে এই জায়গাটাতে বলছেন যে সে এখন শিশু, আর আমি তার শক্তি, বল, স্ট্রেংথ। উইথ কাম ফুল সার্কেল উইমেন থ্রি। একটু আলাদা আমরা অর্থ পেয়ে যাচ্ছে এই জায়গাটাতে, খেয়াল করেন। আমরা তিন নারী সম্পূর্ণ এক চক্রে ঘুরে এসেছি। উইথ কাম ফুল সার্কেল উইমেন থ্রি। আমরা তিন নারী পূর্ণ করি, যে চক্রটা, তিন নারীর কথা কিন্তু এখানে চলে এসেছে। দ্যাট মিনস চক্র বলতে আমরা কি বুঝি? এরকম একটা সার্কেলকে বুঝি, তাই না? ওয়ান, টু, থ্রি, মনে করেন এরকম করে আমরা একটা চক্র ধরলাম। এরপরে কি বলছে দেখেন, আমরা যদি একটু সহজ করে নিই তাহলে কিন্তু খুব সহজ হয়ে যাবে। দেখেন, মাই মাদার দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড অ্যান্ড মি। এখন আপনারা সহজে বুঝতে পারবেন, আমার প্রথম মা, তৃতীয় মা এবং আমি।
তাহলে খেয়াল করেন কি বলছে, উনি শৈশবে যিনি লালন পালন করেছেন প্রথম মা, তারপরে ওই মা যখন অসুস্থ হয়ে গেলেন বা বৃদ্ধ হয়ে গেলেন, ওনার যখন স্মৃতিভ্রষ্ট হলো সেকেন্ড মা, অ্যান্ড ফাইনালি থার্ড মা উনি নিজেই। উনি ওনার মাকে দেখাশোনা করছেন না, ওই যে কিছুক্ষণ আগে বললেন যে আমি তার শক্তি, আমি তার বল। এক সময় তো আপনার আমার সকল শিশুর শক্তি, বল, স্ট্রেংথ ছিল তার মা। বুঝতেছেন রিলেশন গুলো অরণ্য? বোঝা যাচ্ছে? স্যার। হুম। তাহলে প্রথম জন হলো তার প্রথম মা, দ্বিতীয় জন হলো তার প্রথম মাই, যেহেতু স্মৃতিভ্রষ্ট হয়েছে এই কারণে, অথবা বৃদ্ধ হয়ে গিয়েছে এই কারণে, বয়সে ধরে নিয়ে পড়েছে, এবং শেষ মাটা হচ্ছে আমি। এখানে মূলত সময়ের চক্রে সম্পর্ক বদলে গেছে। প্রথমে মা সন্তানকে লালন করেছে, এখন সন্তান মাকে লালন করে। ক্লিয়ার হয়েছেন একেবারেই? তার আগের যে লাইনটা ছিল আমাদের, এই জায়গাটা যদি আমরা একটু রিভিউ করি, বাট নাও শি ওয়াজ দ্য চাইল্ড অ্যান্ড আই ওয়াজ হার স্ট্রেংথ। মা এখন শিশুর মতো নির্ভরশীল, আর মেয়ে তার পরিচর্যাকারী হয়ে উঠেছেন। এক উল্টো সম্পর্ক। ক্লিয়ার? এখন রিলেশনটা বুঝতে পেরেছেন? শুরুতে আমাদের যে একটু ভিন্নতা ছিল প্রথম লাইনে, সেটা কি আমরা কেটে উঠতে পেরেছি? এখন ক্লিয়ার হয়েছি? এরপরে আসেন যে বিষয়টি হ্যাঁ বলছে, স্যার। হ্যাঁ স্যার। ভেরি গুড, থ্যাংক ইউ। এরপরে আসেন যে বিষয়টি বলছে শেষ চার লাইনে, অ্যান্ড ইফ মাই own children should come through a day, আর যদি আমার নিজের সন্তানেরও এমন একদিনে আসে, মানে আরেকদিন আমার নিজের সন্তানেরা যদি আসে, তার সন্তানের কথাও কিন্তু এখানে বলা হচ্ছে। when a new mother comes and the old goes away, তখন পুরনো মা চলে যাবে আর নতুন রূপ আসবে। এখানে কি আমরা একটা ফলো এরকম করে মনে করতে পারি না যে এই যে থার্ড যিনি পাইলাম আমরা চক্রে, যিনি থার্ড কে পাইলাম, মেয়েকে পাইলাম, ওই মেয়ের তো আরেকটা মেয়ে হতে পারে, পারে না? তখন সে তার ওই মেয়ের মা হয়ে যাচ্ছে না? রিলেশনটা বুঝেছেন? এই জন্য বলছে, এন্ড ইফ মাই অন চিলড্রেন, আমার নিজের সন্তান, শুড কাম টু আ ডে, যদি আসে, ওয়েন আ নিউ মাদার কামস অ্যান্ড দ্য ওল্ড গোস অ্যাওয়ে, যেদিন পুরনো মা চলে যাবে আর নতুন রূপ আসবে। কবি ভবিষ্যতের প্রেক্ষিতে বলেছেন তার সন্তানেরাও একদিন এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে পারে, যে অভিজ্ঞতাটা কবি নিজে নিয়েছেন, সেইভাবে তিনিও কিন্তু একদিন বৃদ্ধ হয়ে যাবেন, বা ওই অভিজ্ঞতাটা তার সন্তানেরও নেবেন। ক্লিয়ার টু অল? ক্লিয়ার হয়েছে? হুম। হ্যাঁ আইড স্যার। জি আক্স, স্যার। ওকে গুড, আইড আক্স অফ দ্যাম নাথিং দ্যাট আই ডিডন্ট ডু, আমি তাদের কাছে এমন কিছুই চাইবো না যা আমি করিনি, এরকম কিছুই আমি চাইবো না। লাভ বোথ অফ ইউর মাদার্স অ্যাজ বোথ হ্যাভ লাভড ইউ, তোমাদের দু মাকেই ভালোবাসো যেন তারা দুজনেই তোমাদের ভালোবেসেছেন। কবি সন্তানের প্রতি আহ্বান জানাচ্ছেন, যেমন তিনি তার দুই মাকে ভালোবেসেছেন। দুই মা বলতে বুঝিয়েছে শৈশবের মা, এবং ওই মা যখন অসুস্থ হয়ে পরিবর্তন হয়ে গেছেন, ওই মাকে ভালোবেসেছে, তেমনি যেন তার সন্তানেরাও করেন। কোনো কারণে কবি যখন ভাবছে যে আমিও যদি এমনটি হয়ে যাই, আমার আমারও তো একটা সময় আছে, আমি বৃদ্ধ হয়ে যাব, বয়স্ক হয়ে যাব, তখনও আমি যেমন আমার মাকে করেছি, আমার সন্তানেরও যেন আমাকে এমনটি করেন বা এভাবে ভালোবাসেন বা সেবা যত্ন করেন। দারুণ একটা কবিতা ছিল এই কবিতা। মায়ের প্রতি অগাধ ভালোবাসা, ঠিক আছে, স্মৃতি ধ্বংসজনিত পরিবর্তন, স্মৃতির যে পরিবর্তনটা, এবং সম্পর্কের চক্রবৃত্ত তুলে ধরে, সার্কেলটা, যে সার্কেলটা, এই সার্কেলটাকে, যে একজনের পর কিন্তু একজন আসবেই। বুঝতে পারছেন? এক সময় এই এক নম্বর মা দায়ী হয়ে যাবে, তখন আমি যে আছি, ঠিক আছে, দুই নাম্বার মা এখানে আসেন, দেখেন দায়ী হয়ে গেল, মানে মারা গেল, তখন এই যে ছিল, এরও কিন্তু এরকম শুরু হবে।
তারও যদি সন্তান আসে, তখন এখানে একটা চক্র শুরু হবে না? বুঝতে পেরেছেন? এটি কেবল একজন মেয়ের অনুভবই নয়, বরং সব সন্তানের প্রতি একটি আবেগময় বার্তা দিয়েছেন এই কবিতার মধ্য দিয়ে। ভালোবাসো তোমার মায়েদের, যেমন তারা চিরকাল ভালোবেসেছেন। এটাই হতে পারে সর্বোত্তম মেসেজ আজকের এই কবিতাটার। ইজ ইট ক্লিয়ার টু অল? জি স্যার। বুঝতে পেরেছেন? অরণ্য, রাফা, তাসিন? জি স্যার। ওকে। হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরেও তো এর সহায়ক নোটটা বা সাপ্লিমেন্ট আপনাদের সাথে আমি শেয়ার করব। এর পরবর্তীতে দেখেন আপনাদের এখানে কিছু প্রশ্ন আছে। এই প্রশ্নগুলোর উত্তর কি হোমওয়ার্ক দিব নাকি আমি রেডি করে দিব? আপনাদের বলেন কোনটা সুবিধা হয়। স্যার যেটা বেটার হয় অ্যাকচুয়ালি পরীক্ষার জন্য। না, আপনাদের করতে দিলে আপনারা কি সময় পাবেন এতগুলো প্রশ্ন অ্যান্সার করার? সে সময়টা কি পাবেন? মনে তো হচ্ছে না। স্যার অর্ধেক করে দেন। আচ্ছা, ঠিক আছে। আমি এই কবিতাটার সব প্রশ্নগুলোর উত্তরই আপনাদের দিয়ে দিব। প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিব, এটার থিম দিয়ে দিব, এটা সামারি দিয়ে দিব। গতদিনে যেভাবে দিচ্ছি, পড়েছেন অরণ্য? না স্যার। পড়া হয়নি, এই জন্য তো মানে এমসিকিউ পরীক্ষায় জয়েন করেন নাকি? না স্যার, আমার মানে 8টা থেকে মানে এখানে বৃষ্টি হচ্ছে তো প্রচন্ড, কারেন্টও নেই, আমি জানিও না যে পরীক্ষা হয়েছে স্যার। আচ্ছা, এমসিকিউটার শিটটা দেওয়া আছে, 15 মিনিটে অ্যান্সার দিয়ে আমাকে ছবি তুলে পাঠাবেন। তাহলে আমি বুঝতে পারবো আপনি আগের কবিতাটা কতটুকু বুঝেছেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই প্রশ্নগুলো উত্তর আমি রেডি করে দিয়ে দিব, সামারি আমি দিয়ে দিব, থিম আমি দিয়ে দিব, কারণ এখন যেহেতু আপনাদের অন্যান্য পড়ার প্রতি চাপটা বেশি, ঠিক আছে, এই জন্য পরবর্তীতে আবার এগুলো আপনাদের নিজেদের থেকে করতে দিব অন্যভাবে, অন্য কবিতায়, ঠিক আছে? অর্ধবার্ষিকার পরে আপাতত আমি করে দিই আপনাদের। এখন সেম প্যাটার্নে থাকবে। আগামী দিন ওই প্রশ্নগুলো সম্পর্কে আমরা একটু ডিসকাস করব। আর গতদিনের যে বুকস কবিতাটা আছে তার প্রশ্নগুলো আমরা আলোচনা করতে পারিনি, সেটাও আমরা একটু আলোচনা করব সময় নিয়ে। কোনো একদিন হয়তো আমরা সেশন রাখবো যে শুধু প্রশ্নগুলো নিয়ে আলোচনা। আর আগামী দিন এটার উপরে আরো 20 এমসিকিউ আমরা সম্পূর্ণ করব, যে আপনি কতটুকু বুঝতে পেরেছেন। বুঝতে পেরেছেন? এটা আমরা তাৎক্ষণিক এমসিকিউস নিয়ে নিব। বুঝতে পেরেছেন? এটা নেওয়ার পিছনের কারণটি হচ্ছে যে আপনাকে খুব সুন্দর করে ইভালুয়েট করা যায় আপনি কত সুন্দর করে বুঝেছেন কবিতাটা। তাহলে আমরা এখানেই শেষ করি আজকের আলোচনাটা, কি বলেন? যদি আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। কারো কিছু জানার আছে? না স্যার। ওকে। এতক্ষণ যারা আমাদের সাথে ছিল এবং আপনারা যারা অনলাইন থেকে পরবর্তীতে দেখবেন, বা হচ্ছে যারা ব্যাচ থেকে পরবর্তীতে আমাদের ক্লাসটি দেখবেন, আপনারা ঠিক এইভাবে কবিতাগুলো বুঝার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই কবিতা থেকে যে কোনো প্রশ্নের অ্যান্সার করা সবচেয়ে সহজ হবে। আমরা যেটা করি সচরাচর, আমরা কিছু অ্যান্সার মুখস্থ করতে চাই। ওই কয়েকটি প্রশ্ন যে পরীক্ষায় আসবে এমন কোনো কথা নেই। আপনাকে এখান থেকে যে কোনো একটা সিম্পল প্রশ্ন করতে পারে, খুব ছোট ছোট প্রশ্ন। সেই ক্ষেত্রে আপনাকে সবসময় লিটারেচারে মনে রাখতে হবে স্টোরি এবং যে পোয়েম গুলো আছে এই পোয়েম গুলো সুন্দর করে বোঝার। আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইফ দ্য ভিডিও ইজ হেল্পফুল ফর ইউ, ইউ মাস্ট সাবস্ক্রাইব শোভন অনলাইন ইংলিশ স্কুল and press the bell icon to get more updates. আল্লাহ হাফেজ।